চলো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি জেনারেল নলেজের কোশ্চেনের সমাহার। এখানে রইবে তোমাদের জন্য 20টি বিশেষ গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার অ্যান্সার আমরা চলো ডিসকাস করব, আলোচনা করব। প্রথম কোশ্চেনটাই তোমাদের সামনে নিয়ে এসেছি স্ক্রিনে। আর্যদের ব্যবহৃত দুইটি মুদ্রার নাম কি ছিল? এখানে অপশনে রয়েছে নিষ্ক ও মনা, বৃহু ও কারা, ঋক ও তাম্র, পুরুষ ও কল্প। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের নিষ্ক ও মনা। নিষ্ক ও মনা সাধারণত ধাতু দিয়ে তৈরি হতো। ধাতুর মধ্যে নিষ্ক তৈরি হতো সোনা দিয়ে, গোল্ড দিয়ে, আর মনা তৈরি হতো প্রথমত এক ধরনের ধাতু, এবং এটি প্রথমে ওজনের একক মানে দাঁড়িপাল্লার ওজনের একক হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু পরবর্তীতে এটা তোমাদের ব্যবহার করতে শুরু করা হয় মুদ্রা হিসেবে। তো এক মনা সমান ধরা হতো, মোটামুটি এক মনা সমান ধরা হতো 340 থেকে 400 গ্রাম পর্যন্ত ওয়েট ধরা হতো। এটা আমরা জেনে গেলাম আর্যদের ব্যবহৃত দুইটি মুদ্রার মধ্যে নিষ্ক ও মনা। নিষ্ক ও মনা তাছাড়াও আর্যদের মধ্যে আমরা আরও একটু ডিটেলসে এখানে জেনে নেব। আরও কোয়েশ্চেনটা যদি ঘুরিয়ে আসে বা অন্যভাবে আসে তো আমরা সেখানে আরও জেনে নেব যে আর্যদের ব্যবহৃত আর কি মুদ্রা তারা ব্যবহার করত। তার মধ্যে রয়েছে শতমান বলে একটা মুদ্রা, তারা আর্য যুগে ইউজ করা হতো। আরও ইউজ করা হতো পদ বলে একটা মুদ্রা, আরও ব্যবহার করা হতো কৃষ্ণ বলে একটা মুদ্রা। আরও আমি তোমাদেরকে বলে দিতে চাই যে কর্ষাপণ বলেও এক রকমের মুদ্রা ছিল। কর্ষাপণ বলে একটা মুদ্রা ছিল, যেটাও আর্য যুগে ব্যবহার করা হতো মুদ্রা হিসেবে। তো এটা আমি বিস্তারিত আলোচনা করে দিলাম তোমাদের সামনে। আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার মধ্যে নিষ্ক ও মনা, ভালোভাবে মনে রেখে দেবে নিষ্ক ও মনা। চলো আমরা এবার চলে যাই দ্বিতীয় নম্বর কোশ্চেনের এই সিরিজের। রামচরিত মানসের রচয়িতা কে ছিলেন? এখানে অপশন রয়েছে বাণভট্ট, কালিদাস, নাকি সন্ধ্যাকর নন্দী, নাকি তুলসীদাস। এটা একটা সাধারণ এবং খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তার উত্তর আশা করি তোমরা সকলেই জানো। তো আমরা এখানে তুলে ধরছি, এটার উত্তর হতে পারে নয়, একদম কনফার্ম উত্তর হচ্ছে তুলসীদাস। তুলসীদাসের পুরো নাম ছিল গোস্বামী তুলসীদাস জিটি। ইনার জন্মসাল মোটামুটি আমরা জেনে রেখে দেওয়া ভালো, কখনো কখনো কোনো কোয়েশ্চেন বা কোনো সেটের মধ্যে এসে যেতে পারে। ইনি 1532 খ্রিস্টাব্দে জন্মেছিলেন, আর ইনার মৃত্যু হয়েছিল 1623 খ্রিস্টাব্দের দিকে। তো রামচরিত মানসের রচয়িতা ছিলেন তুলসীদাস, যিনার পুরো নাম আমরা জানতে পারি জিটি বা গোস্বামী তুলসীদাস, যিনি 1532 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার মৃত্যু হয়েছিল 1623 খ্রিস্টাব্দে। তো এই রামচরিত সম্বন্ধে একটু আমরা জেনে নিই আজকের আলোচনাতে। রামচরিত ছিল রামের চরিত্র নিয়ে আলোচনা, সহজে আমরা বুঝতে পারি রামের চরিত্র নিয়ে আলোচনা, যেটা একটা অবধি ভাষা। যে ভাষাটা ইউজ করা হয়েছিল সেটা ছিল অবধি ভাষা দিয়ে রামচরিত ছিল, একটা ভারতীয় ভাষা, যা তোমাদের এসেছিল ভাষাটা অযোধ্যা থেকে এসেছিল এই অবধি ভাষা, যেটা সাধারণত এখন ব্যবহার করা হয় উত্তরপ্রদেশের দিকে। এই অবধি ভাষা ছিল উত্তরপ্রদেশে ছিল, এবং ছিল তোমার মধ্যপ্রদেশে, এমপিতে ছিল, এবং বিহারের কিছু অংশেও এই অবধি ভাষা ইউজ করা হতো। তো এই রামচরিত সম্বন্ধে যদি কখনো কোয়েশ্চেন এসে যায়, আশা করি তোমরা আর কখনো ভুল করবে না। রামের চরিত্র বর্ণনার ক্ষেত্রে ব্যবহার করা হতো সেটাই ছিল রামচরিত, যেটা ইউজ করা হয়েছিল বা ব্যবহার করা হয়েছিল অবধি ভাষাতে, যেটা এসেছিল অযোধ্যা থেকে, এবং এখনও এটার ব্যবহার রয়ে গেছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিহারের কিছু অংশে। তো যিনি এটি রচয়িতা ছিলেন তিনি ছিলেন জিটি বা তুলসীদাস। ওনার জন্মসাল নিয়েও যদি কোনো প্রশ্ন এসে যায়, সেখানে তোমরা বিস্তারিত জেনে গেলে যে 1532 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার মৃত্যু ঘটেছিল 1623 খ্রিস্টাব্দে। এখানে আরও কিছু অপশন রয়েছে, সেটা সম্বন্ধে আমরা একটু ডিটেলসে জেনে নেব। যে বাণভট্ট কি ছিলেন বা কে ছিলেন, কি করতেন? বাণভট্ট ছিলেন সম্রাট হর্ষবর্ধনের সভাকবি। এই যে বাণভট্ট, সেটাও তোমাদেরকে আমি একটা উত্তর বলে রাখি যে সম্রাট হর্ষবর্ধন ছিলেন। হর্ষবর্ধন, একটু লেখাটা খারাপ হচ্ছে, সেটা নিয়ে তোমরা আলোচনা করো না বা কিছু মনে করো না, জেনে নাও যে এটার উত্তরটা কি বা আলোচনাটা কি হতে পারে। তো এখানে রামচরিত মানসের রচয়িতা তো আমরা জেনে গেলাম তুলসীদাস। কখনো কোনো কোয়েশ্চেন বা কোনো সেটে কোয়েশ্চেন আসতেই পারে বাণভট্ট কে ছিলেন। তো বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি, আর যিনি রচয়িতা ছিলেন, চলো আমরা এখানে একটু ব্যাপারটাকে মিটিয়ে নিই, যাতে আমরা একটু বাকি অপশনগুলো নিয়ে আলোচনা করে নিতে পারবো। আমরা তো প্রথমত জেনেই গেলাম যে রামচরিতের রচয়িতা ছিলেন জিটি বা তুলসীদাস। ওনার জন্ম ছিল 1532 খ্রিস্টাব্দে, মৃত্যু 1623 খ্রিস্টাব্দে, আর অবধি ভাষা থেকে এই রামচরিত চলতো বা ব্যবহার করা হতো। আর এই ভাষাটা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং বিহারের কিছু অংশে ইউজ করা হয়েছিল বা চলে বা প্রচলন রয়েছে। এখানে যে বাকি অপশনগুলো রয়েছে সেটা নিয়েও তোমাদেরকে আমি আলোচনা করে নিচ্ছি, যাতে পরবর্তীতে কোনো প্রশ্ন আসলে সেটা তোমাদের হাত থেকে ছাড়া না পড়ে।
অবশ্যই উত্তর করে আসতে পারো এবং অবশ্যই তোমাদের সাকসেস তোমাদের কাছে এসে যেন করা নাড়ে। তো তার জন্যই আমি তোমাদের কাছে বাকি যে অপশনগুলো রয়েছে সেটা সম্বন্ধেও একটু ধারণা দিয়ে দিই। তার মধ্যে তোমার প্রথমেই বললাম যে এই বাণভট্ট ছিল হর্ষবর্ধনের সভাকবি। তিনি কি করেছিলেন? তিনি করেছিলেন হর্ষচরিতের রচয়িতা ছিলেন এই বাণভট্ট। আর এখানে যে কালিদাস আছে, কালিদাসকে আশা করি তোমরা সকলেই চিনো। কালিদাস ছিলেন সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ কবি ছিলেন কালিদাস। আর তিনি অভিজ্ঞান, শকুন্তলম, মেঘদূত ইত্যাদি নামে বিভিন্ন গ্রন্থ রচয়িতা করেছিলেন। আর আরেকটা যিনি আমরা আলোচনা করে নেব, তুলসীদাস তো চলে গেল তোমার রামচরিতের রচয়িতা। আর চলে আসছে সন্ধ্যাকর নন্দী ছিলেন প্রথম ঔপন্যাসিক বলতে পারো। তো এখানে রামচরিত মানসের রচয়িতা পেয়ে গেলে তুলসীদাস, বাণভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন, কালিদাস ছিলেন সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ কবি। চলো আমরা এটা নিয়ে বহুত বিস্তারিত আলোচনা করে নিলাম। পরবর্তী কোশ্চেনের দিকে এগোনো যাক, না হলে ক্লাসটা বড় হতে পারে এবং তোমরা বিরক্ত বোধ করতে পারো। 3 নম্বর কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাব। কোশ্চেনটা রয়েছে, ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করে রয়েছে? আমাদের যে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গলের কে ঘিরে রয়েছে কটি রাজ্য, ওয়েস্ট বেঙ্গলকে ঘিরে রয়েছে কটি রাজ্য, সেটা আমরা একটু জেনে নেব। এখানে অপশন রয়েছে 4টি নাকি 5টি নাকি 6টি নাকি 3টি। তো আমরা এখানে সাধারণভাবেই উত্তরটা করতে পারবো যে আমাদের এটার উত্তর হবে অপশন বি। 5টি রাজ্যের সীমানা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গকে স্পর্শ করে রয়েছে। 5টি রাজ্য কি কি সেটাও একটু আমরা বিস্তারিতভাবে জেনে নিতে পারি, বা চলো জেনে নেওয়া অবশ্যই দরকার, যাতে উত্তরটা ভুলে না যাই এবং অন্যান্যভাবে বা কোশ্চেনটা অন্যভাবে আসলেও আমরা অবশ্যই উত্তরটা করে আসতে পারি। তো 5টি রাজ্য সাধারণত হচ্ছে বিহার, ঝাড়খণ্ড, 3 নম্বর হচ্ছে আসাম, 4 নম্বর হচ্ছে সিকিম, আর 5 নম্বর হচ্ছে উড়িষ্যা। এই 5টা 1, 2, 3, 4, 5টা রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের সীমানাকে স্পর্শ করে রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের সীমানাকে। আমরা এটাকে এভাবেও মুখস্থ রাখতে পারি, বিজাও সিয়াস, মানে বিহার, ঝাড়খণ্ড, আসাম, সিকিম এবং উড়িষ্যা, এই 5টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের সীমানাকে ঘিরে রয়েছে। তো আমরা এই প্রশ্নের উত্তর জেনে গেলাম যে ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে ঘিরে রয়েছে। অবশ্যই তোমরা উত্তরটা জেনে গেলে 5টি। যদি কখনো কোনোভাবে ঘুরিয়ে কোশ্চেন বা অন্যভাবে ইনডাইরেক্টলি আসে যায় যে কোন কোন রাজ্যগুলির নাম, সেখানে তোমরা ভালোভাবে মনে রাখবে বিহার, ঝাড়খণ্ড, আসাম, সিকিম এবং উড়িষ্যা রাজ্য, তার যে সীমানা সেগুলি পশ্চিমবঙ্গের সীমানাকে স্পর্শ করে রয়েছে। বুঝতে পারলে সমস্ত বন্ধুরা? চলো তাহলে আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগিয়ে চলি। তার পরবর্তী কোশ্চেন হচ্ছে, মহাভারতের ফার্সি অনুবাদটির নাম কি? মহাভারতের ফার্সি অনুবাদ। তো মহাভারতের ফার্সি অনুবাদ করা হয়েছিল, যার নাম ছিল তোমার গিয়ে রাজমনামা। মহাভারতের ফার্সি অনুবাদটা কখন হয়েছিল? এটা হয়েছিল তোমার মুঘল সাম্রাজ্যের আমলে, আকবরের আমলে তৈরি করা হয়েছিল রাজমনামা, যেটা মহাভারতের ফার্সি অনুবাদ করা হয়েছিল। এটা তোমার একটা যে আকবরের নীতি ছিল, তার মধ্যে দিনে এলাহি বলে একটা যে নীতি ছিল, দিনে এলাহির যে নীতি, যে সবাই সব ধর্মের জিনিসপত্র কি আছে না আছে সমস্তটাই সবাই জানবে। তাই মহাভারতের মধ্যে কি রয়েছে সেটা যেন সকলেই বুঝতে পারে, সেই জন্যই সেটাকে ফার্সিতে অনুবাদ করা হয়েছিল এবং সেই অনুবাদটার নাম দেওয়া হয়েছিল রাজমনামা। জেনে গেলাম তাহলে মহাভারতের ফার্সি অনুবাদটার নাম রাজমনামা। এটা হয়েছিল মুঘল সম্রাটদের আমলে এবং এটা একটা দিনে ইলাহির পাঠ হিসাবে ব্যবহার করা হতো, মানে বলতে পারি আমরা। এবং এটা তোমার যাতে সবাই সব ধর্মকে নিয়ে একসাথে এগিয়ে যেতে পারি, তার জন্যই এই আলোচনাটা বা মহাভারতের ফার্সি অনুবাদটা করা হয়েছিল। চলো বন্ধুরা আমরা জেনে নিই, পরবর্তী কোশ্চেনের দিকে এগিয়ে চলি। মানসিং তোমার কোথাকার রাজা ছিলেন? মানসিং তোমার একজন বিখ্যাত রাজা ছিলেন, উল্লেখযোগ্য রাজা ছিলেন গোয়ালিয়রের। এখানে অপশন রয়েছে গোয়ালিয়র, সেখানকার রাজা ছিলেন মানসিং তোমার। ভালো করে মনে রাখার বিষয় এটা যে গোয়ালিয়র একটা জায়গা, সেই গোয়ালিয়র রাজা ছিলেন মানসিং তোমার। পরবর্তী কোশ্চেনের দিকে এগিয়ে যায়। পরবর্তী কোশ্চেন হচ্ছে, 1665 খ্রিস্টাব্দে শিবাজির সাথে কার পুরন্দরের সন্ধি হয়েছিল? 1665 খ্রিস্টাব্দে
ভালো করে পয়েন্টটা মনে রাখো যে সালটা ছিল 1665 খ্রিস্টাব্দ, আর সন্ধিটা হয়েছিল পুরন্দরের সন্ধি। 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি হয়েছিল, শিবাজি রাজা করেছিলেন। রাজা শিবাজি সঙ্গে কার হয়েছিল? মুয়াজ্জেম জয়সিংহ নাকি ঔরঙ্গজেব নাকি শায়েস্তা খান? শায়েস্তা খান নাকি ঔরঙ্গজেব নাকি জয়সিংহ নাকি মুয়াজ্জেম? তো এখানে একটু কনফিউজিং হলেও উত্তরটা, সঠিক উত্তরটা হবে জয়সিংহ। জয়সিংহ ছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের একজন সেনাপতি বা উল্লেখযোগ্য একজন কাছের মানুষ। তিনি শিবাজির সাথে একটা সন্ধি করেছিলেন, চুক্তি করেছিলেন, যে সেই চুক্তির মাধ্যমে বা সেই চুক্তির উদ্দেশ্যই ছিল যাতে করে মুঘল সম্রাটদের সাথে শিবাজির যুদ্ধের দামামাটা কমে যায় এবং একটা শান্তির মহল বজায় থাকে দেশের মধ্যে। তাই জয়সিংহ চেষ্টা করেছিলেন একটা সন্ধির আকার দিয়ে যুদ্ধের দামামা বা অশান্তিটাকে শান্তিতে পরিণত করতে। সেটাই ছিল পুরন্দরের সন্ধি, আর এই সেই সন্ধি হয়েছিল 1665 খ্রিস্টাব্দে। তো তোমাদের অবশ্যই মনে রাখার মতন করে একদম বলে দিলাম যে 1665 খ্রিস্টাব্দে রাজা শিবাজির সাথে পুরন্দরের সন্ধি হয়েছিল জয়সিংহ। জয়সিংহ ছিলেন, এখানে আমাদেরকে একটু কনফিউজিং থেকে দূরে থাকতে হবে, অপশনে কখনো ভুল করে ঔরঙ্গজেব করে আসবে না। এখানে অবশ্যই উত্তরটা হবে জয়সিংহ। জয়সিংহের সাথে শিবাজির পুরন্দরের সন্ধিটা হয়েছিল 1665 খ্রিস্টাব্দে। ঠিক আছে বন্ধুরা, এটা আশা করি তোমাদের আর ভুলে যাওয়ার কোনো জায়গা থাকবে না। সাল ছিল 1665, রাজা ছিলেন শিবাজি, সন্ধি ছিল পুরন্দর এবং হয়েছিল সেটা জয়সিংহের সাথে। জয়সিংহের সাথে আমরা এখানে একটু তোমাদেরকে বোঝানোর উদ্দেশ্যে এইভাবে আলোচনাটা করলাম, কিন্তু এটা ভালো করে মনে রেখো যে জয়সিংহ, রাজা জয়সিংহের সাথে, সেনাপতি জয়সিংহের সঙ্গে বা রাজা জয়সিংহের সাথে হয়েছিল পুরন্দরের সন্ধি 1665 খ্রিস্টাব্দে রাজা শিবাজির সাথে শান্তি বজায়ের উদ্দেশ্যে। তাহলে আমরা এখানে জেনে গেলাম এই 6 নম্বর কোয়েশ্চেনের উত্তর। বাকি রয়েছে এখনও 14টা কোয়েশ্চেন, তাই আমরা একটু তাড়াতাড়ি এইভাবে এগিয়ে যাব এবং তোমাদের যাতে কোনো রকম সন্দেহ বা ডাউট না থাকে সেইভাবেই ছোট ছোট করে আমরা বলতে থাকবো এবং এগিয়ে যেতে থাকবো। পরবর্তী কোয়েশ্চেন, আইন অমান্য আন্দোলনে কাদের যোগদান একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য গ্রহণ করেছিল? তো অবশ্যই আন্দোলন মানে সবারই অংশগ্রহণ করা অবশ্যই প্রয়োজন। এক শ্রেণীর মানুষ, শুধু ছেলে বা শুধু মেয়ে, শুধু হিন্দু বা শুধু মুসলিম, শুধু মানুষ বা শুধু কিছু প্রাণী এক গেলে হবে না, সবার একসাথে প্রতিবাদের প্রয়োজন হয়ে থাকে। যার ফলশ্রুতিতেই যদি আন্দোলন আমরা একসাথে করতে পারি তাহলে দেশের সমস্ত কিছুর সিচুয়েশন আমরা চেঞ্জ করতে পারি, ভালোকে খারাপ করতে পারি, ভালোকে খারাপ এবং খারাপকে ভালো করতে পারি আন্দোলনের মাধ্যমে। তাই আমাদেরকে আমাদের জীবনযাত্রায় দাবি বজায় রাখার জন্য, আমাদের অধিকার কেড়ে নেওয়ার জন্য, অধিকারের আয়তনের বৃদ্ধির জন্য, অধিকারের জন্যই হয়ে থাকে আন্দোলন। আর সেই আন্দোলন যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষের অধিকার চাইবার জায়গায় বন্ধ হয়ে যাবে। এই আন্দোলন তৈরি হয়েছিল বহুদিন আগে থেকে এবং সেই আন্দোলনের মধ্যে একটা আইন অমান্য আন্দোলন, যে ইংরেজরা বিভিন্ন রকমের আইন আমাদের ভারতীয়দের ওপর চাপিয়ে রেখেছিল। সেই যে ইংরেজরা আমাদের ভারতকে শাসন করে গেছিল, সেই শাসনের বিরুদ্ধে প্রথম অনেকেই সুর তুলেছিলেন, আওয়াজ তুলেছিলেন। তার মধ্যে একজন ছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী একজন আমাদের একদম উল্লেখযোগ্য মহামানব, যিনি আমাদের আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং এই আন্দোলনের কৃষক, মহিলা, ছাত্র, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণীর মানুষ একসাথে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু সেই আন্দোলনটাকে আরও বেশি করে মানুষের কাছে আরও বেশি করে অ্যাট্রাকটিভ হয়েছিল। কারণটাই ছিল সেই আন্দোলনে মহিলাদের বিপুল সংখ্যায় অংশগ্রহণ করা। বিপুল সংখ্যায় মহিলারা অংশগ্রহণ করেছিল, তার জন্যই এই আন্দোলনটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য গ্রহণ করেছিল, আইন অমান্য আন্দোলন, যা ইংরেজদের বিরুদ্ধে এক ধরনের আন্দোলন। বিভিন্ন আন্দোলন ছিল, সেই আন্দোলনের মধ্যে একটা উল্লেখযোগ্য আন্দোলন ছিল আইন অমান্য আন্দোলন। আর সেই আন্দোলনটা বিশেষ করে মহিলাদের অংশগ্রহণের কারণে বিশেষ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য গ্রহণ করেছিল। বুঝতে পারলে সমস্ত বন্ধু এবং স্টুডেন্ট ভাই বোনেরা, তোমাদের জন্য একদম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা আসতে পারে, যেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন কাদের হয়েছিল, কে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন এবং তাদের জন্য এই আন্দোলনটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যও গ্রহণ করেছিল মহিলাদের জন্য। চলো দেখে নিই আমরা আমাদের পরবর্তী কোয়েশ্চেন। বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছিল? বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছিল? বিকানের খাল শুরু হয়েছিল চম্বল নদী থেকে। অপশন বি, চম্বল নদী থেকে বিকান যে খাল ছিল, আমরা এটাকে মনে রাখবো, বি দিয়ে বিকান আর সি দিয়ে
চম্বল। বিকানের খাল চম্বলের বিসি, বিকানের খাল চম্বল নদী থেকে শুরু হয়েছিল। বিসি, এ বি সি যেমন শব্দ আসে আমাদের অর্থ এ বি সি, তার মধ্যে আমরা এই দুটা ওয়ার্ড নিয়ে নিব, বি থেকে বিকান আর সি থেকে চম্বল। মনে রাখবো বিকানের খাল চম্বলের নদী থেকে শুরু হয়েছিল। চলো আমরা দেখে নিই পরবর্তী কোয়েশ্চেন, যেটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা। পোর্ট ব্লেয়ার দ্বীপ, পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? এখানে অপশন রয়েছে ছোট আন্দামানে, বৃহৎ নিকোবরে, নাকি দক্ষিণ আন্দামানে, নাকি উত্তর আন্দামানে। তো এখানে তোমরা সঠিক উত্তরটা কি হতে পারে অবশ্যই বুঝতে পারছো। তোমরা সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করো পরীক্ষার ক্ষেত্রে, তাই আশা করি তোমরা সবাই এই উত্তরটা জানো। তবু আমি তোমাদের সামনে তুলে ধরছি, পোর্ট ব্লেয়ার যে ছিল সেটা কোন দ্বীপে অবস্থান করত? পোর্ট ব্লেয়ার ছিল ছোট আন্দামানে। সঠিক উত্তরটা হবে এখানে ছোট আন্দামানে পোর্ট ব্লেয়ার। ছোট আন্দামানের যে দ্বীপ, সেই দ্বীপে পোর্ট ব্লেয়ার ছিল। ছোট আন্দামানে, ছোট আন্দামানে পোর্ট ব্লেয়ার ছিল। চলো পরবর্তী কোশ্চেন দেখি আমরা। সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটার সঠিক উত্তর হতে পারে কোনটা বলো? মধ্যপ্রদেশ, নাকি অন্ধ্রপ্রদেশ, নাকি কর্ণাটক, নাকি মহারাষ্ট্র? এইখানে একটা ভালো প্রশ্ন তোমাদের জন্য। সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে সোমাশিলা বাঁধ অবস্থিত। অন্ধ্রপ্রদেশ রাজ্যে সোমাশিলা বাঁধ, সোমাশিলা বাঁধ রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। চলো পরবর্তী 11 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নিই। পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরে অবস্থিত? একটা ভালো কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরের কাছে অবস্থিত? এটার সঠিক উত্তর কি কোটা? কোটাও আমরা সবাই অনেকে জানি, কোটাতে সবাই কোচিং করতে যায়, পড়াশোনা করতে যায়। সুরাটও একটা ভালো জায়গা, নাম করা জায়গা। কালপক্কমও একটু অপরিচিত হলেও কালপক্কমটাই হবে এখানে সঠিক উত্তর, যেখানে আমাদের বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট পারমাণবিক কেন্দ্র, যা দেশকে রক্ষার জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, যুদ্ধ বা নিজের দেশকে সেলফ রাখার জন্য, সেফ রাখার জন্য। সেই জায়গাটা হচ্ছে কালপক্কম। কালপক্কমে ভারতের পারমাণবিক যে কেন্দ্র সেটা অবস্থিত। পরবর্তী 12 নম্বর কোয়েশ্চেন তোমাদের জন্য রয়েছে, ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য কোনটা? বিহার, নাকি অন্ধ্রপ্রদেশ, নাকি উত্তরপ্রদেশ, নাকি তামিলনাড়ু? তামাক, তামাক ভারতের সর্বাধিক কোথায় তৈরি হয় বা উৎপাদন হয়? তামাক তো প্রথমত এটা হচ্ছে কোনো একটা গাছের থেকে তৈরি আসে, এটা তোমাদের জানতে হবে। তামাক কেমিক্যাল কোনো পদার্থ নয়, এটা একটা গাছেরই পাতা থেকে তৈরি হয়। সেই তামাক বিহারে বেশি তৈরি হয়, নাকি অন্ধ্রপ্রদেশে, নাকি উত্তরপ্রদেশে, নাকি তামিলনাড়ুতে? তো এটা সব থেকে বেশি তৈরি হয় তোমার গিয়ে অন্ধ্রপ্রদেশে। সঠিক উত্তরটা হবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে সবচাইতে বেশি তামাক উৎপাদনকারী রাজ্য হিসাবে পরিচিত। তামাক উৎপাদনকারী রাজ্য অন্ধ্রপ্রদেশ, তামাক উৎপাদনকারী রাজ্য অন্ধ্রপ্রদেশ। চলো এই কোশ্চেনটাও আমরা তোমাদের সামনে আলোচনা করে বসেছি। তার পরবর্তী কোশ্চেন আমাদের কাছে এসে গেছে যে ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ কোনটা? মসুর ডাল, নাকি দার্জিলিং চা, নাকি বাসমতি চাল, নাকি গোবিন্দভোগ চাল? সময় নষ্ট না করে এবং তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার জন্য তোমাদের কাছে এইটার উত্তর আমি সহজেই বলে দিতে পারবো, বা তোমরাও জানো, দার্জিলিং চা হচ্ছে একটা জিআই ট্যাগ প্রাপ্ত, জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ হচ্ছে দার্জিলিং চা। চলো 14 নম্বর কোয়েশ্চেন, পরবর্তী কোয়েশ্চেন 14 নম্বর কোয়েশ্চেন। গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? ওখা, কান্দাল, নাকি আলাও, নাকি ভেরাভাল? তো এটার সঠিক উত্তরটি হয়ে যাবে আলাও। আলাও হচ্ছে জাহাজ ভাঙার কারখানা। আলাও মানে হচ্ছে জাহাজ ভাঙার কারখানা, যেটা গুজরাটে আছে। গুজরাট এমন একটা শহর, সেই শহরের নাম হলো আলাও। আলাও, সেই আলাও জায়গাতে জাহাজ ভাঙা হয়। জাহাজ ভাঙার শহর, জাহাজ ভাঙার শহর হিসাবে পরিচিত গুজরাটের আলাও। পরবর্তী কোয়েশ্চেন তোমাদের সামনে 15 নম্বর। নিম্নলিখিত কোন শহরটি মুলামুখা মনে রাখো, মুলামুখা নদীর তীরে অবস্থিত? নিম্নলিখিত কোন শহরটি মুলামুখা নদীর তীরে অবস্থিত? এখানে হচ্ছে পুনে। সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের পুনে। পুনেতে আমাদের মুলামুখা নদী, পুনে যে শহরটা তৈরি হয়েছে মুম্বাইয়ের, সেখানে মুম্বাইয়ের কাছাকাছি, সেটা হচ্ছে মুলামুখা নদীর তীরে অবস্থিত। 16 নম্বর কোয়েশ্চেন হচ্ছে এবার তোমাদের কাছে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সর্বশেষ সেন্সাস অফ ইন্ডিয়ান পপুলেশন, সেন্সাস মানে জনগণনা,
সর্বশেষ কবে হয়েছিল? 1991 সালে, নাকি 2011 সালে, নাকি 2001 সালে, নাকি 2019 সালে? তো চলো বন্ধুরা, এখানে তোমরা সঠিক উত্তরটা আমার মনে হয় সবাই জানো, তবুও তোমাদের কাছে আমি বলে দিতে চাই, এটা সঠিক উত্তরটি হবে 2011 সালে আমাদের সর্বশেষ জনগণনা হয়েছিল, বা সেন্সাস অফ ইন্ডিয়ান পপুলেশন, ভারতের মধ্যে কতজন মানুষ রয়েছে তা গণনা করা হয়েছিল লাস্ট 2011 সালে। এর পরবর্তী জনগণনা করার জন্য যে বলা হয়েছিল সেটা ছিল মোটামুটি তোমার 2025 সালে, 2021 সালে। 2011 সালের পরে 2021 সালে আবার জনগণনা করার কথা ছিল, কিন্তু তোমরা সবাই জানো যে 2019 সাল থেকে আমরা একটা করোনার সম্মুখীন হয়েছিলাম, সেই কারণে সেই 2011 পর থেকে এখন অবধি জনগণনা আর হয়ে ওঠেনি। তবে এখন আবার জনসংখ্যার গণনা শুরু হতে চলেছে বা শুরু হচ্ছে, এবং সেই জনগণনা চলবে। তাহলে ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল 2011 সালে, 2021 সালে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু করোনা হয়েছিল 2019-এর দিক থেকে, তাই আর জনগণনা হয়ে ওঠেনি। আবারও হতে চলেছে বা হচ্ছে বা হবে আবার এই 2026 সালে। পরবর্তী কোশ্চেন তোমাদের সামনে এসে গেছে, কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? তেলেঙ্গানা, কেরল, জম্মু কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ। কিরু জলবিদ্যুৎ কেন্দ্রটি জম্মু কাশ্মীরে রয়েছে, জম্মু ও কাশ্মীরে রয়েছে কিরু জলবিদ্যুৎ কেন্দ্র। এই কিরু জলবিদ্যুৎ কেন্দ্রটি আমাদের কোথায় রয়েছে? জম্মু ও কাশ্মীরে, যেখানে একটা নদীর নাম একটা মনে রাখবে, চেনাব বলে একটা নদী আছে, সেই চেনাব নদীর তীরে এই জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছিল। এবং সেই জলবিদ্যুৎটা থেকে, এই যে জলবিদ্যুৎ প্রকল্প, সেই জলবিদ্যুৎ প্রকল্প থেকে মোটামুটি 624 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা যায়। 624 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা যায় কোথা থেকে? কিরু জলবিদ্যুৎ কেন্দ্র থেকে, যেটা জম্মু ও কাশ্মীরে রয়েছে। এর পরবর্তী কোয়েশ্চেন তোমাদের সামনে 18 নম্বর, তিলপাড়া ব্যারেজ যে নদীর ওপর অবস্থিত তা বলো। অবশ্যই 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 আমাদের পশ্চিমবঙ্গের, বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম লাগোয়া ছাত্রছাত্রীরা এটার উত্তর সহজেই দিতে পারবে, যে তিলপাড়া ব্যারেজ, একদম তিলপাড়া ব্যারেজ। তোমরা দুর্গাপুর যেতে রাস্তায়, সিউড়ি যেতে রাস্তায় অবশ্যই এটা লক্ষ্য করেছো, দুর্গাপুর যেতে রাস্তায়, বিশেষ করে সিউড়ি যেতে রাস্তায় এটা অবশ্যই লক্ষ্য করবে যে তিলপাড়া নামে একটা ব্যারেজ পড়ে। সিউড়িটা কোথায়? বীরভূম জেলার কাছে পাবে, বীরভূম জেলার কাছে তিলপাড়া একটা জায়গাও আছে, এবং সেই জায়গাটাতে একটা তিলপাড়া ব্যারেজ আছে। তাহলে আমি তোমাদেরকে একটু হিন্টস দিয়েই ফেলেছি যে কোন নদীর ওপর তিলপাড়া আছে, তিলপাড়া ব্যারেজটা অবস্থিত। দামোদর, নাকি শিলাবতী, নাকি কংসাবতী, নাকি ময়ূরাক্ষী? অবশ্যই অবশ্যই এটা তোমরা খুব জানবে, বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ লাগোয়া ছাত্রছাত্রীরা এটার উত্তর সহজেই দিতে পারবে, যে ময়ূরাক্ষী নদী ছিল, সেই ময়ূরাক্ষী নদীর ওপরে আমাদের তিলপাড়া ব্যারেজ দেখতে পাই। ময়ূরাক্ষী একদম আমাদের রামপুরহাট থেকে সোজা বেরিয়ে যখন সিউড়ির দিকে এগিয়ে যাবে, তখন এই ময়ূরাক্ষী নদী এবং তিলপাড়া ব্যারেজ তোমরা দেখতে পাবে। যারা এখনো দেখোনি বা বাইরের ছাত্রছাত্রী, তারা অবশ্যই অবশ্যই একবার দেখতে আসবে। খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, ঘুরতে আসতে পারো তিলপাড়া ব্যারেজ। পরবর্তী কোশ্চেন হচ্ছে তোমাদের সামনে 19 নম্বর কোশ্চেন, গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি? গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদটার নাম হচ্ছে কল্লেলেরু হ্রদ, পুলিকট হ্রদ, চিল্কা হ্রদ, না লোকতাক হ্রদ? এটার উত্তর হয়ে যাবে কল্লেলেরু হ্রদ। গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদটির নাম হচ্ছে কল্লেরু হ্রদ। তো আমরা মোটামুটি শেষের দিকে এসেই গেছি, যে গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদটির নাম হলো কল্লেরু হ্রদ। চলো শেষ এবং খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন দিয়ে তোমাদের এই সেশনটা আমি শেষ করব। সেটা হলো, বিশ্বে বৃহত্তম দুধ উৎপাদক জায়গা দেশ কোনটা? ভারত, চীন, আমেরিকা যুক্তরাষ্ট্র, নাকি অস্ট্রেলিয়া? আমরা খুব ভালো করেই জানি আমেরিকা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন এবং ভারত সবকটাই আমাদের একদম উল্লেখযোগ্য এবং উপযুক্ত প্রযুক্তিবিদ্যার দিক থেকে সবচাইতে উন্নত এই কয়েকটা দেশের মধ্যে এই চারটে দেশ খুব ইম্পর্টেন্ট, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া। কিন্তু দুধ উৎপাদনে সব থেকে এগিয়ে কে রয়েছে? চীন মনে হচ্ছে? চীন নয়, আমাদের ভারত, ইন্ডিয়া। উই আর ইন্ডিয়ান, উই ক্যান প্রাউড আওয়ারসেলফ দ্যাট উই আর ইন্ডিয়ান। বিভিন্ন দিক থেকে আমরা নিজেদেরকে প্রাউড ফিল করতে পারি যে আমরা ভারতীয় বা ইন্ডিয়ান, যেখানে একটা এটাও বলতে পারি যে আমরা দুধ উৎপাদনে সবচাইতে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমেরিকা যুক্তরাষ্ট্রেও তৈরি হয়, তারা প্রযুক্তিবিদ্যাকে ইউজ করে, বিভিন্ন রকমভাবে প্রযুক্তিবিদ্যাকে ইউজ করে দুধ তৈরি করে। কিন্তু আমরা ভারত প্রযুক্তির পাশাপাশি আমরা কি করি? প্রযুক্তির পাশাপাশি আমরা ঘরোয়াভাবে ঘরে পুষে খুব সুন্দর দুধের কোয়ালিটির সহিত দুধ উৎপাদন করি, এবং তার জন্যই ভারত পৃথিবীর মধ্যে 1 নম্বর পজিশনে দুধ উৎপাদনকারী দেশ হিসাবে পরিচিত। এই রইল তোমাদের কাছে 20টি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাহার, যা বিভিন্ন এক্সামে অবশ্যই পেতে পারবে। তোমরা এই প্রশ্নগুলো আলোচনা করতে থাকো, দেখতে থাকো, এবং আমাদের চ্যানেল টিএফও সাবস্ক্রাইব করো। টিএফএ ইনফো, আমাদের চ্যানেল টিএফএ ইনফোকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ বন্ধুরা, আবারও আসবো তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে, নতুন জেনারেল নলেজের কোয়েশ্চেন নিয়ে এই টিএফএ ইনফো চ্যানেলে। তোমাদের সহযোগিতা একান্তভাবে কাম্য, তাই তোমাদের